দীর্ঘদিন একটি পদে থাকলে নানান সমস্যা হয়, কিন্তু শেষ পর্যন্ত একটা বিশৃঙ্খলার মধ্য দিয়ে এটার পরিসমাপ্তি ঘটল। এই বয়সে এসে কোনো রকম সরকারি প্রতিষ্ঠানের মধ্যে আমি ঢুকবো না। কারো একটি দলের প্রতি হয়তো মায়া মমতা থাকতে পারে, কিন্তু সেটা তার ব্যক্তিগত। এখন আমাদের দেশের পেশাজীবী, তাদেরকে নিয়ে একটা বড় সমস্যা হচ্ছে নিজের পেশার চাইতে রাজনীতিটা ভালো বোঝেন। বর্তমান যে সময়টা আমরা পার করছি খানিকটা অস্থির সময় বলা যেতে পারে। আমরা দেখছি আসলে দেশের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু পরিবর্তনের একটা হিড়িক পড়ে গেছে এই মুহূর্তে। তো আপনি যেহেতু একজন সংস্কৃতিকর্মী, আপনি ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দা, মঞ্চ, বেতার সব জায়গায় আপনার বিচরণ, এইখানে আসলে কি পরিবর্তন করা দরকার? এখানে তো একটা ব্যাপক পরিবর্তনের কথা আমরা বহু বছর ধরে বলে আসছি। পরিবর্তন কোন দিকে যাবে আমরা জানি না, কিন্তু আমি যে পরিবর্তনের কথা ভাবি বা আমরা সবাই সম্মিলিতভাবে যারা সংস্কৃতি কর্মী, আমরা যে পরিবর্তনের কথা ভাবি সেটা হচ্ছে বাঙালি মনস্ক একটা মানবিক সংস্কৃতির বিকাশ এবং আমাদের যে মূল্যবোধ, আমাদের যে ভাবনা, এই ভাবনাগুলোর প্রতিফলন দরকার। অন্তর্বর্তীকালীন সরকার যখন এসেছে তারপর থেকে কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন পদে রদবদল ঘটছে বা যারা এতদিন দায়িত্বে ছিল তাদের অনেককেই সরিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে আমি যদি বলতে চাই আপনাকে যে এফডিসির এমডি থেকে শুরু করে শিল্পকলার মহাপরিচালক সব ক্ষেত্রে কিন্তু আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি। আসলে চলচ্চিত্রের উন্নয়নের জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া দরকার? চলচ্চিত্রের কথা যদি বলি, একটি অত্যন্ত শক্তিশালী গণমাধ্যম 60-এর দশকের গোড়ায়, তারও আগে এ যে কারদার বলে পাকিস্তান থেকে একজন বিখ্যাত চিত্র পরিচালক এলেন। তিনি একটা ছবি করলেন জাগো হুয়া সাবেরা। সেই জাগো হুয়া সাবেরাতে প্রধান মুখ্য অভিনেতা এবং সহকারী হিসেবে কাজ করলেন খান আতাউর রহমান, জহির রাহান এবং আরও অনেকে। ফলটাই দাঁড়ালো যে 60-এর দশকে তারা এই চ্যালেঞ্জটা নিল এবং 60-এর দশকে দেখলাম আমরা যেসব ছবি জহির রাহান করছেন বা খান আতাউর রহমান করছেন, সেই ছবিগুলো অত্যন্ত উচ্চমানের। এবং তখন সংকট ছিল নানা রকম। আমাদের দেশে ভারতীয় ছবি চলতো, ভারতীয় বাংলা এবং বম্বের হিন্দি ছবি চলতো, পাকিস্তানের ছবি চলতো। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে ওই ছবিগুলো তার নিজ মানবিক গুণে, তার নিজ গুণে, মানে এই ছবিগুলো কিন্তু টিকেছিল। এবং এই লোকগুলোও 60-এর দশকের শেষ অবধি এই লোকগুলোও কিন্তু যথার্থ চলচ্চিত্রের নেতৃত্ব দিতে পেরেছিলেন। তারপরে যদি দেখি আমরা যে 71-এর মুক্তিযুদ্ধের পরেও কিছু কাল গেছে, মোটামুটি একটা পরিচ্ছন্ন ছবির কাল। কিন্তু আমরা জানি যে এর পরে আমাদের চলচ্চিত্রে একটা দারুণ পতন ঘটে। অশ্লীলতা এবং নানা ধরনের মানে গুণগত মান ভীষণভাবে পড়ে যায়। এর মধ্যে আমাদের কিছু ফিল্ম সোসাইটি, শর্ট ফিল্ম ফোরাম, এদের যারা আন্দোলনরত ছিলেন তারাও কিছু কিছু ছবি করেছেন এবং 2-4টে ছবি, এগুলোকে মেইন স্ট্রিম বলবো না, সেই ছবিগুলো যথার্থভাবে আমাদের চিন্তার প্রতিফলন ঘটিয়েছে। কিন্তু বর্তমানে একটা সময় শুরু হয়েছে যে ক্রাইম ছাড়া কোনো চলচ্চিত্রকে আমরা সফল হতে দেখছি না। এবং ক্রাইমটার মারপিটের প্যাটার্নটা অনেকটা দক্ষিণ ভারতের ছবির মতো। এতে আমাদের তরুণ সমাজের মধ্যে একটা বড় ধরনের মানসিক বিপর্যয় দেখা দিয়েছে। মানুষকে যে উদ্বুদ্ধ করবে নতুন চিন্তায়, নবতর উন্নত জীবনের আকাঙ্ক্ষা তৈরি করার জন্যে, সেটি কিন্তু এখন হচ্ছে না। তা আমাদের এখানে যেটা পরিবর্তন হওয়া দরকার সেটা হচ্ছে যে মানে মানবিক, মানে জীবনের উপযোগী মানবিক চলচ্চিত্র, এবং সেখানে অবশ্যই শিল্পটা থাকতে হবে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকার একটা ব্যবস্থা করেছিল অনুদানের, বহুদিন ধরেই চলছে সেটা। কিন্তু
এই অনুদানটা শেষের দিকে দেখলাম যেটা একটা প্রপার ডিস্ট্রিবিউশন বা প্রপার অনুদানের ব্যবস্থাটা ঠিকঠাক থাকছে না। আমার মনে হয় যে ভালো ছবির জন্যে এই যে পৃষ্ঠপোষকতা সরকারের, এটা অব্যাহত রাখতে হবে। এই ভারতেও কিন্তু এনএফডিসি, আমাদের দেশে যেমন এফডিসি, ওদের দেশে এনএফডিসি, ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, ওরা অনুদান দেয় এবং ওদের যে ল্যাবরেটরি সিস্টেমকে ব্যবহার করতে দেয় এবং সেই সাথে ওরা ছবিটির ডিস্ট্রিবিউশনটাও করে। অনেকেরই কিন্তু অভিযোগ ছিল বাইরে থেকে একটা ইনস্ট্রুমেন্ট রেন্টে নিতে যে পরিমাণ খরচ না হয় তার বহুগুণ বেশি এফডিসির জিনিসপত্র বা এফডিসির ফ্লোর ইউজ করলে তাদেরকে ভাড়া গুনতে হতো। তো আসলে কি মনে হয় যে এই যে ব্যবস্থাপনা জায়গাগুলোতে যারা ছিল এতদিন, তাদের কারণেই কি আমাদের সিনেমা খানিকটা পিছিয়ে গেছে কিনা? হ্যাঁ, এটা এফডিসিকে যেভাবে আমরা দেখতে চেয়েছি কোনো দিনই সেটা সেইভাবে থাকেনি। একটা ছিল হয়তো পাকিস্তান আমলে, এফডিসি যখন এফডিসির প্রধান ছিলেন, উনি মারা গেছেন, নাজির আহমেদ, তখন যখন একেবারে শুরুর দিকে এটা একটা বড় ভূমিকা ছিল, কিন্তু তার পরবর্তীকালে এটা আস্তে 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 ক্ষয় হতে থাকে এবং ক্ষয় হয়ে এর মধ্যে দুর্নীতি ঢুকতে থাকে। এবং এই এফডিসির বড় চ্যালেঞ্জ হচ্ছে এখন এই দুর্নীতি থেকে মুক্ত করা এবং মুক্ত করে কিছু প্রপার লোককে দায়িত্ব দেওয়া, সঠিক লোকদের দায়িত্ব দেওয়া যারা সিনেমা বোঝে, এবং কিছু কিছু ছবি এফডিসির থেকেই প্রযোজনা করবে এবং তারা শুধু প্রযোজনা করবে না, তারা হলে রিলিজ দেওয়ার ব্যবস্থা পর্যন্ত, ডিস্ট্রিবিউশন সিস্টেম পর্যন্ত তাদের হাতে থাকতে হবে। বর্তমান সময়ে যদি আমরা দেখি, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে যদি তাকাই, অন্যান্য সেক্টর আমি বাদ দিচ্ছি, কাজ যে খারাপ হচ্ছে তা না, আমাদের কিছু কিছু কিন্তু ঈদকে কেন্দ্র করে যে সিনেমাগুলো আসছে, খুব ভালো সিনেমা কিন্তু আমরা পাচ্ছি, দর্শক হলমুখী হচ্ছে। কিন্তু সারা বছর আমরা সিনেমার যে হাহাকার দেখি বা সিনেমার শিল্পীদের ভেতরের কোন্দল যেভাবে আমরা দেখি, সেভাবে কিন্তু আসলে সিনেমা নিয়ে আলোচনা হয় না। মানুষ কিন্তু খানিকটা এই ব্যক্তিগত রোশানলের কারণে কিন্তু সিনেমা থেকেও দর্শকরা মুখ ফিরিয়ে নিচ্ছে। এইটা একটা খুব খারাপ প্রবণতা, যে আমি দেখি পত্রপত্রিকায় এই এফডিসির অভ্যন্তরে শিল্পী সমিতির মধ্যে নির্বাচন নিয়ে সংঘাত, প্রযোজক পরিচালক সমিতিরও একই অবস্থা। এইটা মানে বাইরের লোকদের, সাধারণত মানুষের খুব কৌতূহল থাকে এই ফিল্মের প্রতি, ফিল্মে যারা অভিনয় করেন, ফিল্মে যারা কাজ করেন তাদের প্রতি। কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে যদি মানে ঐক্যবদ্ধ শিল্পী সমাজ না থাকে এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে যদি কাজটা না হয়, কাজটা ভালো হবে না। তো এটা কিন্তু আমাদের শিল্পীদের, পরিচালকদের বুঝতে হবে যে এইভাবে এমনি ইন্ডাস্ট্রিটা যে খুব বড় তা না, সবাই সবাইকে চেনে। কাজে সেখানে একজন আরেকজনের প্রতি যদি এইরকম প্রকাশ্যে যদি তারা ঝগড়াঝাটি করতে থাকে, কোন্দল লাগাতে থাকে, তাহলে ইমেজটা নষ্ট হয় এবং ইমেজ নষ্ট হলে তার প্রতিফলন কিন্তু আমাদের এই চলচ্চিত্রের সিনেমার উপরেও পড়বে। কাজে এটা একেবারেই করা উচিত নয়। এবং যেটা হয়েছে আমাদের সব জায়গায়, যেটা হচ্ছে যে আমাদের নাটকের জায়গাটা সেদিক থেকে অনেকটা ভালো, যে অন্যান্য জায়গায় যেটা দেখি যে দুটি রাজনৈতিক দলের সমর্থকরা রয়েছে এবং তারা পারস্পরিক কলহে লিপ্ত। কারো একটি দলের প্রতি হয়তো মায়া মমতা থাকতে পারে, কিন্তু সেটা তার ব্যক্তিগত। এইটা প্রফেশনাল লাইফে নিয়ে আসার দরকার কি? এখন আমাদের দেশের যারা পেশাজীবী, তাদেরকে নিয়ে একটা বড় সমস্যা হচ্ছে, নিজের পেশার চাইতে রাজনীতিটা ভালো বোঝেন। তাহলে কি আমাদের এই সংস্কৃতিটা রাজনীতিমুক্ত হওয়া উচিত? রাজনীতিমুক্ত হলেও সমস্যা। রাজনীতি মানে তো এটা একটা ব্যাপক টার্ম। একটা মানুষের সাথে কথাবার্তায় যে আমি আপনার সাথে কথা বলছি, এটাও তো রাজনীতি, এটাও রাজনীতি, এটাই সংস্কৃতি। তো রাজনীতি থাকবে, কিন্তু দলীয় রাজনীতি করে সেটাকে পেশার জায়গায় নিয়ে আসা,
এটা একেবারেই উচিত নয়। আমাদের শোবেজের গুণী ব্যক্তিত্ব লিয়াকত আলী লাকী, তিনি কিন্তু এক যুগেরও বেশি সময় শিল্পকলার মহাপরিচালক পদে ছিলেন। তিনি এই পদে থাকাকালীন তাকে নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হয়েছে। এই বিষয়টা নিয়ে আপনি আসলে কি বলতে চান? দীর্ঘদিন একটি পদে থাকলে নানান সমস্যা হয়, এটা একটা। আর তিনি তো খুবই আশীর্বাদ পুষ্ট মানুষও ছিলেন। তিনি কিন্তু তার কিন্তু দক্ষতা আছে, গান গাইতে পারে, অভিনয় করতে পারে, পরিচালনা করতে পারে, ভালো সংগঠক সে। সেই দিক থেকে প্রথমে যখন সেই দায়িত্ব নেয় আমরা কিন্তু খুব আনন্দিত হয়েছিলাম যে খুব ভালো কথা। কিন্তু কালে কালে ব্যাপারটা আস্তে আস্তে একটা সংকীর্ণ গণ্ডির মধ্যে ঢুকে পড়ল এবং তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আসলো সেটা আমরাও খুব লজ্জা পেয়েছি, দুঃখিত হয়েছি, কুণ্ঠিত হয়েছি যে দুদক পর্যন্ত এটা নিয়ে গড়িয়েছে। এই শিল্পকলাকে নানানভাবে ব্যবহার করা যেত, সেও ব্যবহার করেছে, কিন্তু সেটা যদি আমাদের সঙ্গে বসে আলাপ আলোচনা করে এটাকে যদি ব্যবহার করা হতো সবার সম্মতি নিয়ে, তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম হতে পারত। কিন্তু শেষ পর্যন্ত একটা বিশৃঙ্খলার মধ্য দিয়ে এটার পরিসমাপ্তি ঘটল। আমাদের শিল্পীরা যারা আছে বা শিল্পমনা যে মানুষগুলো আছে, আমরা কিন্তু দেখছি তাদের অনেকেই কিন্তু এখন আপনাকে ভাবছে শিল্পকলার মহাপরিচালক হিসেবে, তাদের যে চাওয়া। তো এই বিষয়টাকে নিয়ে আপনি কি ভাবছেন? আমি একেবারেই ভাবছি না, আমি এটাতে যাবই না। কারণ আমার কাজ হচ্ছে নাটক লেখা, পরিচালনা করা, অভিনয় করা। এই প্রশাসনিক কাঠামো পরিচালনা করার আমার অভিজ্ঞতা নাই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এটি একটি সরকারি প্রতিষ্ঠান। আমি কোনো রকম এই বয়সে এসে কোনো রকম সরকারি প্রতিষ্ঠানের মধ্যে আমি ঢুকবো না। তো এই যে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন অপরাধ বা বিভিন্ন যেসব দুর্নীতি দেখেছেন সেগুলোর বিরুদ্ধে প্রতিরোধ করেছেন, সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, মুক্তিযুদ্ধের মতো একটা বড় জায়গাতেও আপনার অংশগ্রহণ ছিল। একটা স্বাধীন দেশে এসে এখন শিল্পীরা কেন এত নীরব? ইংরেজিতে একটা বলে সিভিল ভয়েস, জনতার কণ্ঠস্বর। আমরা একসময় এই ভূমিকা পালন করেছি, এখনো করি, দ্বিধাহীন চিত্তেই করি। কিন্তু এইটা অদ্ভুত একটা প্রফেশনালিজম চলে আসছে আমাদের শিল্পীদের মধ্যে, যে তারা প্রফেশন বলতে শুধু নাটক অভিনয় করতে বোঝে, প্রফেশন বলতে তারা গান গাওয়া বোঝে, প্রফেশন বলতে ছবি আঁকা বোঝে। তো এইসব জায়গার থেকে তাদের যে বেরিয়ে এসে একটা জাতির হাল ধরার জন্য যে অবদানটা রাখা দরকার, যে অবদান রাখা প্রয়োজন বা যে কথাগুলি মানুষের কাছে পৌঁছানো প্রয়োজন, সেটা কিন্তু এখন খুব কম দেখতে পাই। এটা খুব দুঃখজনক। এটা আরও বাড়া উচিত। আবার যারা পথে দাঁড়িয়েছেন, যারা পথে দাঁড়ায়নি, তাদের মধ্যে কোনো সংঘাতও তৈরি হওয়া উচিত না। এটাও একটা ব্যক্তিগত সিদ্ধান্ত যে অনেকে রাজনীতি করে, আমি রাজনীতি করি না। তো এটা তোমার অপরাধ না। আমি যদি কেউ বলে আপনি কেন রাজনীতি করেন, আমার তো একটা পছন্দ থাকতে হবে। হ্যাঁ, তো সে পছন্দের জায়গাটা আমার এইটাই যে আমি থিয়েটারের সঙ্গে যুক্ত থাকব। আমি যখন দেখব যে সমাজে বড় ধরনের একটা সংকট দেখা দিচ্ছে, আমি তখন আমার দায়িত্বটা পালন করব। সেটা লিখে হোক, সেটা মানে রাজপথে দাঁড়িয়ে হোক, সেটা আমি করব। আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, এছাড়াও আপনি সমাজের বিভিন্ন অসঙ্গতি যখন দেখেছেন, প্রতিরোধ গড়ে তুলেছেন। সেটা আপনার কাজের বাইরেও ব্যক্তি জীবনেও কিন্তু আপনি খানিকটা প্রতিবাদী। কিন্তু বর্তমান সময়ে আমরা যেটা দেখছি, আমাদের যে শিল্পীরা আছে তাদের মধ্যে এই প্রতিরোধ বা প্রতিবাদের প্রবণতাটা খানিকটা কম। যেটা এই কারণে কি আসলে সামনে শিল্পীদের জন্য কোনো অনিশ্চয়তা অপেক্ষা করছে? এখন করছে, অনিশ্চয়তা কাজ করছে। এখন সেই অনিশ্চয়তা বিপরীতে নিশ্চয়তা কে দেবে? যেমন ধরুন, যারা রাস্তায় দাঁড়ায়নি বা প্রতিবাদ করেনি সেভাবে, তারাও হয়তো একটা দ্বিধাদ্বন্দ্বে নানান কারণে হয়তো করেনি, তার জন্য তাকে অভিযুক্ত করে
তাকে আঘাত করাটা উচিত নয়। আমরা কিন্তু দেখেছি যে সবশেষ কোটা আন্দোলন নিয়ে যখন শিল্পীরা রাজপথে সরব হলেন, আপনি কিন্তু এই প্রজন্মের অনেকের সঙ্গে গিয়ে রাজপথে দাঁড়িয়েছেন, বৃষ্টিতে ভিজে আমরা আপনাকে দেখেছি যে প্রতিবাদ করতে। আসলে এখন যারা আছে ইন্ডাস্ট্রিতে, যারা কাজ করছে, বা তাদেরকে আরও কতটা প্রতিবাদী হওয়া দরকার, বা তাদেরকে সেটা হওয়ার জন্য আসলে কোন পন্থা অবলম্বন করা দরকার বলে আপনি মনে করেন? সেটা জোর করে বলা যাবে না। ভেতর থেকে যদি একটা তাগিদ অনুভব না করে তাহলে হবে না। এই ধরনের একটি রাজনৈতিক পালাবদলে একটা দ্বিধাদ্বন্দ্ব শিল্পীদের থাকে, সারা পৃথিবীর শিল্পীদেরই থাকে, যে আমরা যাব কি যাব না, যাব কি যাব না। এই দ্বন্দ্বটা কিন্তু অপরাধ নয়, এটা কিন্তু অপরাধ হিসেবে দেখা উচিত না, অন্যায় হিসেবে দেখা উচিত না। বরং তাদেরকে অনুপ্রাণিত করা উচিত যে ভবিষ্যতেও যখন এই ধরনের সংকট আসবে তারা যেন তাতে অংশগ্রহণ করে।